হ্যালো গাইজ আমি ক্লাস 11-এর ম্যাথের পুরো কোর্স করাবো। সেই জন্য আমার সাথে যদি পড়তে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল ইউনিক সিটি এটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে জটিল সংখ্যার পার্ট 3 করছি। পার্ট 3-তে শুধু থিওরি হবে, এখানে পার্ট 3-তে কোনো অঙ্ক করাবো না, ঠিক আছে? তো প্রথম যে থিওরিটা, না জটিল সংখ্যার বীজগণিত। জটিল সংখ্যার বীজগণিত এখানে কি হবে না, দুটো জটিল সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইসব কিভাবে করতে হয় সেইটা শেখাবো। ধরো Z1 যে কোনো একটা জটিল সংখ্যা, সেইটা 3 প্লাস 5 আয়োটা, আর Z2 একটা জটিল সংখ্যা -2 প্লাস 7 আয়োটা। তো এই দুটো জটিল সংখ্যা Z1 Z2 এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে, তাহলে অতএব Z1 প্লাস Z2 সমান হবে কি 3 প্লাস 5 আয়োটা প্লাস -2 প্লাস 7 আয়োটা সমান 3 প্লাস 5 আয়োটা -2 প্লাস 7 আয়োটা সমান কত হবে না 3 - 2, মানে বাস্তব অংশ একসাথে থাকবে আর অবাস্তব অংশ দুটো একসাথে থাকবে। এইভাবে জটিল সংখ্যার যোগ হয়, দুটো জটিল সংখ্যার মধ্যে যোগ, মানে বাস্তব অংশের সাথে দুটো জটিল সংখ্যার যে বাস্তব অংশ ছিল বাস্তব অংশগুলো একসাথে আর অবাস্তব অংশগুলোকে একসাথে যোগ বিয়োগ করতে হবে। তো এখানে 3 থেকে 2 বিয়োগ হলে 1 হবে, প্লাস এটা 5 আর 7 যোগ হয়ে 12 আয়োটা হবে। তো জটিল সংখ্যার দুটো জটিল সংখ্যার যোগ এইভাবে হয়। এবার দেখব কিভাবে বিয়োগ করা যায়। এটা গেল যোগ, আর বিয়োগ। তো গাইস দুটো জটিল সংখ্যার মধ্যে বিয়োগ কিভাবে হবে আমি আবার উদাহরণ নিয়ে নিচ্ছি। Z1 একটা জটিল সংখ্যা নিচ্ছি 3 প্লাস 2 আয়োটা, আর Z2 যে কোনো একটা জটিল সংখ্যা নিচ্ছি 5 মাইনাস 2 বা 3 আয়োটা। এরকম দুটো জটিল সংখ্যা নেওয়া হয়েছে। এই দুটো জটিল সংখ্যার মধ্যে বিয়োগ কিভাবে হবে না Z1 মাইনাস Z2, ঠিক আছে? তো 3 প্লাস 2 আয়োটা এটা Z1 লিখেছি, মাইনাস 5 মাইনাস 3 আয়োটা এটা Z2 লিখেছি। তো এদের মধ্যে বিয়োগ কীভাবে হবে না 3 প্লাস 2 আয়োটা মাইনাস 5 প্লাস 3 আয়োটা, মাইনাস মাইনাস এটা প্লাস হবে। তো বাস্তব অংশগুলো একসাথে করে নেব, 3 মাইনাস 5 প্লাস 2 আয়োটা প্লাস 3 আয়োটা, বাস্তব পার্টগুলো একসাথে আর অবাস্তব অংশগুলো একসাথে। তো এইটা হিসাব করলে হবে -2 প্লাস 5 আয়োটা। তো দুটো জটিল সংখ্যার মধ্যে বিয়োগ এইভাবে হয়, ঠিক আছে? তো বিয়োগ হলে এবার গুণ কিভাবে করব, দুটো জটিল সংখ্যার মধ্যে গুণ কিভাবে হবে না, ধরো Z1 একটা যে কোনো জটিল সংখ্যা উপরেরটাই নিয়ে নিচ্ছি 3 প্লাস 2 আয়োটা, আর Z2 একটা জটিল সংখ্যা নিচ্ছি 5 মাইনাস 3 আয়োটা। তো এবার এদেরকে গুণ কিভাবে হবে না Z1 ইন্টু Z2 সমান কত হবে না 3 প্লাস 2 আয়োটা ইন্টু 5 মাইনাস 3 আয়োটা। তো এদের মধ্যে গুণ হবে 3 আর 5 গুণ হলে 15, 3-এর সাথে -3 আয়োটা গুণ হলে 9 আয়োটা, -2 আয়োটার সাথে 5 গুণ হলে প্লাস 2 আয়োটার সাথে 5 গুণ হলে হবে 10 আয়োটা, আর এই দুটো গুণ হলে হবে -6 আয়োটা স্কোয়ার। তো এরপর কী হবে না 15, এই দুটো সরল করলে হবে হচ্ছে প্লাস আয়োটা, আর এইটা হবে +6 আয়োটা স্কোয়ার মানে -1, সেই মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। তো 15 আর 6 কত হবে না 21 প্লাস আয়োটা। তো দুটো জটিল সংখ্যার মধ্যে গুণ এইভাবে করতে হবে, ঠিক আছে? এবার ভাগটা কিভাবে হয় গাইস, উদাহরণের সাহায্যে সবগুলো দেখাচ্ছি। ধরো Z1 একটা জটিল সংখ্যা নিয়ে নিচ্ছি 3 প্লাস 2 আয়োটা, আর Z2 জটিল সংখ্যাটা হচ্ছে এটা উপরের উদাহরণটাই নিচ্ছি 5 মাইনাস 3 আয়োটা। এদের মধ্যে ভাগ কিভাবে হবে
না Z1 বাই Z2, Z1কে Z2 দিয়ে আমরা ভাগ করতেছি, তো ভাগ করলে উপরে হবে 3 প্লাস 2 আয়োটা বাই 5 মাইনাস 3 আয়োটা, এভাবে। তো কি করব, একে সিম্পলিফাই করতে গেলে, একে যদি সিম্পলিফাই করতে হয় তাহলে হরে যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি না 3 প্লাস 2 আয়োটা তার সাথে 5 প্লাস 3 আয়োটা, এইটার যে অনুবন্ধী আছে সেটাতে উপরে গুণ করেছি, আর 5 মাইনাস 3 আয়োটা 5 প্লাস 3 আয়োটা। তো একে সিম্পলিফাই করলে হবে, নিচেরটা তো সূত্র পড়ে যাবে 5 স্কোয়ার মাইনাস 3 আয়োটা স্কোয়ার, আর উপরে গুণ করলে হবে 3 5 15 9 আয়োটা, গুণ করলে হবে এটা প্লাস 10 আয়োটা, আর এইটা হবে প্লাস 6 আয়োটা স্কোয়ার। তো উপরেরটা হচ্ছে 15 প্লাস 19 আয়োটা মাইনাস 6 আয়োটা স্কোয়ার মানে -1 বাই এটা 25 প্লাস 9। তো 15 থেকে 6 বিয়োগ 11 প্লাস 19 আয়োটা বাই এটা কত হবে না 34। তো জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড আকারে যদি এটাকে লিখি তাহলে 11 বাই 34 প্লাস 19 বাই 34 আয়োটা। তো এইভাবে দুটো জটিল সংখ্যাকে ভাগ করতে হয়, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা দুটো ইম্পর্টেন্ট নোট দেখব। বন্ধুরা রুট এ ইন্টু রুট বি সমান রুট এ বি, এটা কখন হয়, এটা কখন সম্ভব হয় না যখন এ আর বি এর চিহ্নের উপর ডিপেন্ড করে। যখন এ পজিটিভ আর ই পজিটিভ হয় তখন এটা ভ্যালিড হয়, মানে এটা মানে রুট এ ইন্টু রুট বি সমান রুট এ বি, এটা সত্য হয়। যেমন উদাহরণ, এটা 2 নিচ্ছি আর এটা 3 নিচ্ছি, তাহলে এখানে হবে রুট 2 ইন্টু রুট 3 সমান হয়ে যাবে কত না রুটের ভিতরে 2 আর 3 গুণ হয়ে যাবে, সমান হয়ে যাবে রুট 6, ঠিক আছে। যখন এ আর বি দুজনেই পজিটিভ, যেমন এখানে এ নিয়েছি +2 আর বি নিয়েছি +2, তখন এই জিনিসটা পসিবল, রুটের ভিতরে এই দুটোকে ঢুকিয়ে নিতে পারবো 2 আর 3কে, সমান হয়ে যাবে রুট 6। কিন্তু যখন এ নেগেটিভ আর বি পজিটিভ তখন এটা -√2 আর এটা 3 সমান হয়ে যাবে কত না এটা তখনও এরা দুজনে ভিতরে রুটের ভিতরে ঢুকে যাবে। তো তাহলে তখন অ্যান্সার কত আসবে না -√6 সমান হচ্ছে আয়োটা রুট 6। তো এটা যদি এদের মধ্যে কেউ যদি এ আর বি এর মধ্যে কেউ যদি নেগেটিভ হয় তাহলেও এটা পসিবল, মানে এই জিনিসটা ভ্যালিড হবে, অর্থাৎ এই যে সূত্রটা এটা ভ্যালিড হবে, ঠিক আছে। তো এবার যদি এ যদি পজিটিভ হয় মানে +2 আর এই যদি নেগেটিভ হয় তাহলেও এই জিনিসটা ভ্যালিড হবে, মানে এই সূত্রটা ভ্যালিড হবে, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে ভ্যালিড নয় এই জিনিসটা কখন আমরা লিখতে পারবো না, এই জিনিসটা কখন অসমান হয়ে যাবে, কখন হবে না যখন দুজনেই নেগেটিভ হবে, মানে এও নেগেটিভ বিও নেগেটিভ। অর্থাৎ আমি ধরো একে নিলাম -1 বিকে নিচ্ছি -1, মানে এ এর মানটাও নেগেটিভ আর বি এর মানটাও নেগেটিভ, তার মানে তখন কি হবে এখানে -1 ইন্টু -1 নট ইকুয়াল টু -1 ইন্টু -1 হবে। কেন না এটা অবভিয়াসলি বোঝা যাবে এরকমভাবে যে বাঁ দিকটা -1 ইন্টু -1 সমান কত হবে না এটা আয়োটা ইন্টু আয়োটা √1 মানে আয়োটা, √1 মানে আয়োটা, মানে আয়োটা স্কোয়ার সমান হচ্ছে -1। আর ডান দিকটাই তাহলে কি আসবে না -1 ইন্টু -1 সমান তাহলে কত হবে না 1 হবে, তাহলে 1 হচ্ছে। তাহলে এইটা যদি ভ্যালিড হয় তাহলে সেই ক্ষেত্রে -1 সমান 1 হয়ে যাবে, যে জিনিসটা সম্ভব নয়, ঠিক আছে। এটা তো কখনো সম্ভব নয়, তাই জন্যে এটা পসিবল নয়। রুট এ রুট বি সমান এত, এটা কখন তাহলে পসিবল নয় যখন রুটের ভিতরে দুটোই নেগেটিভ সংখ্যা আসবে, রুটের মানে এও নেগেটিভ বিও যখন নেগেটিভ, এ আর বি যখন নেগেটিভ হবে তখন এটা পসিবল হবে না, অর্থাৎ তখন এটা সব ইকুয়াল টু হবে না। বাদবাকি যে কোনো ক্ষেত্রে অর্থাৎ দুজনেই যদি পজিটিভ হয় তখন এইটা পসিবল হবে,
দুজনের মধ্যে যে কোনো একটা নেগেটিভ হলে তখন এটা পসিবল হবে। ঠিক আছে, শুধুমাত্র উভয়ই যখন নেগেটিভ তখন এটা পসিবল হবে না। এটা গেল একটা কেস ইম্পর্টেন্ট। আর একটা কি গাইজ, একটা কমপ্লেক্স নাম্বার জেড সমান এইটা হচ্ছে এ প্লাস আয়োটা বি। ঠিক আছে, একে তিনটে পার্টে ভাগ করা যাবে। গাইজ এইটা হচ্ছে পুরো বিশুদ্ধ বাস্তব। বিশুদ্ধ বাস্তব, বিশুদ্ধ বাস্তব কখন হবে? এই জেড যে জটিল সংখ্যাটা, এই জেড যে জটিল সংখ্যাটা এ প্লাস আয়োটা বি, এটা বিশুদ্ধ বাস্তব কখন হবে? না, বিশুদ্ধ বাস্তব তখনই হবে যখন বিটা ইকুয়াল টু জিরো হবে এবং এ ইকুয়াল টু জিরো হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, মোটামুটি বিটা ইকুয়াল টু জিরো হলে, বিটা যদি এই জটিল সংখ্যার বিটা যদি জিরো হয়ে যায় তখন তাকে আমরা বিশুদ্ধ বাস্তব বলবো। যেমন ধরো শুধু যদি আমি 4 লিখি, অথবা যদি √7 লিখি, অথবা -√5 লিখি, এরা কি না বিশুদ্ধ বাস্তব। কারণ এদের মানে কি, এদের 4 মানে 4 প্লাস আয়োটা ইন্টু জিরো, মানে এই বি পার্টটা, অর্থাৎ এই যে বিটা এখানে জিরো হয়ে আছে, শুধু এইটা মানে তো 4 হবে, তো তাই জন্য এটাকে বিশুদ্ধ বাস্তব হচ্ছে, অর্থাৎ এদের যে কাল্পনিক অংশটা, অবাস্তব অংশটা, সেটা নেই। ঠিক আছে, সেই জন্য এটাকে বিশুদ্ধ বাস্তব বলা হবে। আচ্ছা, আর কি না বিশুদ্ধ অবাস্তব। বিশুদ্ধ অবাস্তব কখন হবে? যখন এটা জিরো হয়ে যাবে, তখন সেইটাকে, এই জটিল সংখ্যাটাকে বিশুদ্ধ অবাস্তব বলবো। ঠিক আছে, যেমন উদাহরণ আয়োটা √5, এখানে যে এটা আছে সেটা জিরো, মানে সামনে যেটা আছে এটা, সেটা এখানে জিরো, শুধু √/আয়োটা 5। তো এই ধরনের যে জটিল সংখ্যাটা সেটাকে বলো বিশুদ্ধ অবাস্তব। যেমন আরও আছে -আয়োটা 3, তো এইটা যে জটিল সংখ্যাটা এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ অবাস্তব। ঠিক আছে, আরেক ধরনের আছে শুধু অবাস্তব, অবাস্তব বা কাল্পনিক। কাল্পনিক, তো অবাস্তব বা কাল্পনিক কী হবে? যেমন এই টাইপের সংখ্যা 2 + 3 আয়োটা, এই টাইপের সংখ্যা, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। বা যদি শুধু এইটা লিখি 5 আয়োটা, ঠিক আছে, এটা বিশুদ্ধ অবাস্তব তো হবে এবং অবাস্তবও হবে। এই টাইপের সংখ্যাগুলোও অবাস্তব, আর এই টাইপের সংখ্যাগুলোও অবাস্তব। ঠিক আছে, তো এটা এবার নেক্সট যে টপিকটা করব সেটা হচ্ছে মডুলাস, জটিল সংখ্যার মডুলাসের প্রপার্টি। সংখ্যার মডুলাসের প্রপার্টি। বা জটিল সংখ্যার মডুলাসের ধর্ম। তো জটিল সংখ্যার মডুলাসের ধর্ম কীরকম? মডুলাসটা ব্যাপারটা কি? ধরো জেড একটা জটিল সংখ্যা দিল x + i y, তো এর মডকে রিপ্রেজেন্ট করা হয় মড জেড দ্বারা, আর নির্ণয় করা হয় এইভাবে x² + y² এর দ্বারা। এর জ্যামিতিক তাৎপর্য কি না, ধরো এইটা রিয়েল জেড, এটা ইমাজিনারি জেড, এটা এক্স অক্ষটাকে এখন বলবো রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অক্ষকে বলবো এখন ইমাজিনারি অ্যাক্সিস। তো এখানে যে বিন্দুটা আছে এক্স ওয়াই, যেটা আমার জেড বিন্দুটা জটিল সংখ্যাটা, এই জেড বিন্দু থেকে মূল বিন্দুর যে দূরত্বটা সেটাই হচ্ছে মড জেড। ঠিক আছে, এইটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্রে ফেলিয়ে এইটা এসেছে। তো এবার মডুলাসের প্রপার্টিগুলো কী হবে না, প্রথম প্রপার্টি যেটা আছে, মডুলাসের প্রথম প্রপার্টি হবে মড জেডের মান, জেড বারের মান, মডুলাস মড জেড বারের মড মাইনাস জেড মাইনাস
জেড বার এদের সবার মান সমান হবে, কারণ জেড যদি এক্স প্লাস আয়োটা হয় তাহলে জেড বার হবে কত, এক্স মাইনাস আয়োটা ওয়াই, মাইনাস জেড কত হবে, মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই, আর মাইনাস জেড বার কত হবে, মাইনাস এক্স প্লাস আয়োটা ওয়াই। তো এদের প্রত্যেকের মডুলাসের মান সমান হবে, কারণ প্রত্যেকের মডুলাসেতে হয় প্লাস এক্স আসবে নয়তো মাইনাস এক্স আসবে, কিন্তু উপরে স্কোয়ার আর থাকার জন্য প্লাস মাইনাস চিহ্নটা ইনভ্যালিড হয়ে যাবে। আর এখানে কি হবে, প্লাস বা মাইনাস ওয়াই স্কোয়ার আসবে। তো ফাইনালি অ্যান্সার আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রতি ক্ষেত্রে যদি আমি মড বের করতে যাই, হয় এখানে প্লাস এক্স আসবে নয়তো মাইনাস এক্স আসবে, কিন্তু তার তো স্কোয়ার হবে, সেই জন্য শুধু এক্স স্কোয়ার আসবে। সেই রকম একই রকমভাবে ওয়াইয়েরও কী হবে, প্লাস হবে নয়তো মাইনাস আসবে। যেমন এই ক্ষেত্রটাই মাইনাস ওয়াই আসবে, এই ক্ষেত্রটাই প্লাস ওয়াই আসবে। তো তার স্কোয়ারের জন্য কী হবে, এটা ওয়াই স্কোয়ার আসবে। তো মডের ভ্যালু কী হচ্ছে, সবার সমান হচ্ছে। তো এইটা প্রথম প্রপার্টি মডুলাসে। 2 নম্বর প্রপার্টি কী হবে না, Z1 ইন্টু Z2 এর মড সমান কী হয়ে যাবে না, মড কী হয়, স্প্লিট হয়ে যায়। Z1 এর মড ইন্টু Z2 মড, গুণের বেলা মডটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে আলাদা আলাদা দুজনের কাছেই চলে যাবে। 3 নম্বর মডের কী প্রপার্টি হবে, Z1 বাই Z2 মড সমান কী হবে, এক্ষেত্রেও না স্প্লিট হয়ে যাবে, আলাদা আলাদাভাবে মডটা লাগবে, এটা হবে। 4 নম্বর মডের প্রপার্টি কী হবে না, ধরো জেড টু দি পাওয়ার এন এর মড সমান কী হবে, জেড লিখে তার হোল মড, মানে এই প্রপার্টিটারই বিস্তৃত এইটা। তো এইগুলো গেল এই সমস্ত প্রপার্টিগুলো মডের। তো এবার আমরা দেখব জটিল সংখ্যার বা জটিল রাশির কনজুগেটের প্রপার্টিগুলো। জটিল রাশির কনজুগেটের ধর্ম। তো একটা জটিল সংখ্যা যদি জেড হয়, সেটা যদি এক্স প্লাস আয়োটা ওয়াই হয়, তার কনজুগেট তাহলে কী হবে না, সেটা জেড বার। জেড বার সমান কী আসবে না, এক্স মাইনাস আয়োটা ওয়াই, এটা হবে। কোনো জটিল রাশি কনজুগেট, কোনো জটিল রাশির কনজুগেট কাকে বলে, জেড যদি এক্স প্লাস আয়োটা হয় তাহলে জেড বার হবে এক্স মাইনাস আয়োটা ওয়াই। তো এবার জেড বার জ্যামিতিকভাবে রিপ্রেজেন্ট করলে কী হবে, জেড যদি এই জায়গায় থাকে তা এক্স প্লাস আয়োটা ওয়াই, তাহলে জেড বার থাকবে এই জায়গাটায়, এটা হবে কত, জেড বার এক্স মাইনাস আয়োটা ওয়াই, ঠিক আছে। তাহলে এই যে রিয়েল অ্যাক্সিসটা আছে সেটা কী হবে না, এর মিরর, জেডের মিরর ইমেজ, জেড বার হবে জেডের মিরর ইমেজ, ঠিক আছে। এখানে রিয়েল অ্যাক্সিসটা মিরর হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো এবার জেড বারের প্রপার্টিগুলো, প্রথম প্রপার্টি, জেড বারের হোল বার সমান কী হবে না, জেড। একটা জটিল সংখ্যা জেড এক্স প্লাস আই ওয়াই, তার যদি জেড বার করি তাহলে এক্স মাইনাস আই ওয়াই, তার যদি আবার বার করি তাহলে কী হবে, এক্স মাইনাস আই ওয়াইয়ের বার সমান কত, এক্স প্লাস আই ওয়াই সমান কত হচ্ছে, জেড। তাহলে জেড বারের বার করলে কী হবে না, জেড আসবে, ঠিক আছে। এবার আমরা কনজুগেটের দ্বিতীয় প্রপার্টিটা দেখব। দ্বিতীয় প্রপার্টিটা এটা আছে যে জেড ইন্টু জেড বার যদি করি তাহলে মড জেডের স্কোয়ার হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এর প্রুফটা আমি দেখাচ্ছি। এর প্রুফ কী হবে, ধরো জেড এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার তাহলে কত হবে, এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড ইন্টু জেড বার কত হবে,
এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এই দুটো গুণ করলে তাহলে কী পাবো না এক্স স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র মাইনাস আয়োটা ওয়াই তার হোল স্কোয়ার, তো সমান কত হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে জেড ইন্টু জেড বার হলো এটা। এখন দেখবো মড জেড কত হয়। মড জেড মানে জেডের মডুলাস, জেড তো এইটা ধরেছিলাম, এর মডুলাস তাহলে কী হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব মড জেড এস স্কোয়ার তাহলে কত হবে না এখান থেকে তাহলে বর্গমূলের চিহ্নটা উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তাহলে এখানে দেখতে পাচ্ছি জেড আর জেড বারে সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর মড জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এটা বলতে পারি যে জেড ইন্টু জেড বার সমান মড জেড স্কোয়ার, এটা প্রুফ। আমরা জেড বারের 3 নম্বর প্রপার্টিটা দেখব। 3 নম্বর প্রপার্টিটা কী হবে না জেড ওয়ান আর জেড টু হোল বার হলো, জেড ওয়ান আর জেড টুর হোল বার হলো, মানে জেড ওয়ান একটা জটিল সংখ্যা জেড টু একটা জটিল সংখ্যা তার হোল বার। তো কী হবে না মডের মতো এটাও স্প্লিট হয়ে যাবে, অর্থাৎ এটাও ডিস্ট্রিবিউট হয়ে যাবে, জেড ওয়ান বার জেড টুর বার। একই রকমভাবে ভাগের বেলাও জেড ওয়ান বাই জেড টু এর হোল বার সমান কী হবে না এই বারটা মানে কনজুগেটটা স্প্লিট হয়ে যাবে, না জেড ওয়ান বার হবে আর জেড টুর বার হবে। এমনকি যোগের বেলাও হবে, যেটা মডেতে হতো না, জেড ওয়ান প্লাস জেড টু এর হোল বার সমান কী হবে না এখানেও বারটা ডিস্ট্রিবিউট হবে, বিয়োগের বেলাও হবে জেড ওয়ান মাইনাস জেড টু বার। এগুলো হচ্ছে বারের প্রপার্টি, ঠিক আছে, বা কনজুগেটের প্রপার্টি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টের প্রপার্টি দেখব, আর্গুমেন্ট কি সেটা একটু দেখব। আর্গুমেন্ট কি আর কি বলা হয় অ্যামপ্লিটিউড। তাহলে কোনো জটিল সংখ্যা, ধরো একটা জটিল সংখ্যা নিয়ে নিচ্ছি জেড এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা, এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি হবে, এটা হচ্ছে আমার রিয়েল জেড, এটা হচ্ছে ইমাজিনারি জেড, আর এটা মূল বিন্দু। এই প্লেনটাকে কি বলা হয় আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন, এটাকে বলা হয় এই যে প্লেনটা কার্তেশীয় যে প্লেনটা এটাকে এখন কমপ্লেক্স নাম্বারে আর্গান্ট প্লেন বলা হয়। ঠিক আছে, তো এই জেড বিন্দুটা এখানটায় আছে, জেড বিন্দু মানে এক্স প্লাস আয়োটা ওয়াই মানে এক্স কোমা ওয়াই এই বিন্দুটা, ঠিক আছে। তো মূল বিন্দুর সাথে জেড বিন্দু যোগ করে দিচ্ছি এইটা, ঠিক আছে। তো এই যে ও থেকে জেড এই যে লাইনটা আছে এই লাইনটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যে কোণটা করছে এই কোণটাকেই বলা হচ্ছে জেড জটিল সংখ্যাটার অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, ঠিক আছে। তাহলে এই ও জেড লাইনটা ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যে কোণটা করেছে এই কোণটা ক্লকওয়াইজও হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে যেমন অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, কখনো কখনো ক্লকওয়াইজও মাপতে হতে পারে। যদি জেড বিন্দুটা এই পাতে থাকতো মানে চতুর্থ পাতে থাকতো তখন এরকম, তাহলে ধরো জেড ওয়ান এইটা, জেড টু এখানে কোনো একটা বিন্দু আছে, ঠিক আছে, তখন আমাকে ক্লকওয়াইজ মাপতে হতো, তখন ক্লকওয়াইজ যে থিটা কোণটা পেতাম, ঠিক আছে, সেইটাই হতো কি না এই জেড টু জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। কথাটা বুঝে গেল? তো সবসময় কি না ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যে কোণটা করবে, ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যে কোণটা করবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ হতে পারে। প্রথম পাদে আর দ্বিতীয় পাদে যদি থাকে তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে, মাপতে হবে কোণটাকে। আর যদি তৃতীয় পাদে আর চতুর্থ পাদে জটিল সংখ্যা থাকে তাহলে ক্লকওয়াইজ আমাকে মাপতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মাপতে হবে। কিন্তু উভয় ক্ষেত্রেই ধনাত্মক বাস্তব অক্ষের সাথে যে কোণটা হবে, অর্থাৎ ধরো দ্বিতীয় পাদে কোনো জটিল সংখ্যা আছে, ধরো জেড থ্রি দ্বিতীয়
পাদে আছে, তখন আমাকে কি অ্যান্টি ক্লকওয়াইজে আসতে হবে। মানে প্রথম পাদে এবং দ্বিতীয় পাদে জটিল সংখ্যা যদি থাকে তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতে হবে, এবং ধনাত্মক বাস্তব অক্ষের সাথে, মানে এই কোণটা যেটা হচ্ছে এইটাই হচ্ছে তখন থিটা, কার Z3। এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। একই রকমভাবে যদি তৃতীয় পাদে থাকে তাহলে তৃতীয় পাদে ধরো Z4 আছে, ঠিক আছে, তো তখন আমি কি করব না, তখন ক্লকওয়াইজ আসবো। মানে সবসময় কম দূরত্বটা কিভাবে হয়, এদিক দিয়ে যদি আসি তো বেশি দূরত্ব আসতে হবে, কিন্তু এদিক দিয়ে গেলে আমার কি হবে, কাছাকাছি হবে, তাহলে মানে কোণটাও কম হবে। তো এই যে থিটাটা যেটা নেগেটিভ হবে কারণ ক্লকওয়াইজ মাপা হচ্ছে, তো এইটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট, কার জেড ভোরের, ঠিক আছে। তো সবসময় মাপা হয় ধনাত্মক বাস্তব অক্ষের সাথে, ঠিক আছে। তো এইভাবে আর্গুমেন্ট বের করতে হয়। তাহলে একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট কত থাকতে পারে, অসংখ্য থাকতে পারে, কারণ ধরো জেড এখানে একটা জটিল সংখ্যা আর এটা ও রিয়েল জেড, তো এর সাথে থিটা কোণ করলো, এই থিটা কোণটাকে এইভাবে মাপা যেতে পারে, একবার ঘুরে এসে আবার এই থিটা কোণটাকে মাপা যেতে পারে, দুবার ঘুরে এসে আবার এই থিটা কোণটাকে মাপা যেতে পারে, মানে এইভাবে দুবার ঘুরে এসে আবার এই থিটা কোণটাকে মাপলাম। তো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট অসংখ্য হতে পারে, ঠিক আছে। যে কোনো জটিল সংখ্যার অসংখ্য আর্গুমেন্ট থাকে। আর্গুমেন্ট মানে কোণ, মানে থিটার মানে অসংখ্য মান থাকে। তাদের মধ্যে যেই সমস্ত মানগুলো ওই অসংখ্য আর্গুমেন্টের মধ্যে যাদের মান -π থেকে পায়ের মধ্যে হবে, যাদের মান -π থেকে পায়ের মধ্যে হবে তাদেরকে বলা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। যদি থিটার মানটা -π থেকে পাই হয় তখন সেই থিটাকে কি বলবো না, প্রিন্সিপাল আর্গুমেন্ট। এই প্রিন্সিপাল আর্গুমেন্টেরই আলাদা নাম কি, অ্যামপ্লিটিউড।